আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শহীদ ওসমান হাদির আত্মজীবনী যেভাবে বেড়ে উঠি শুনবো আজ সপ্তম পর্ব। এটি আমাদের শেষ পর্ব। চলুন দর্শক, শুরু করা যাক সংগ্রামী জীবনের শুরু, যেভাবে হাদি বলেছেন। নেসারাবাদের জার্নি শেষে এখন যে গল্পটা বলা দরকার তা হলো 2007-2008 সাল। দেশে 111 বা জরুরি অবস্থা চলছে। সব ধরনের মিটিং মিছিল দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে নিয়ম করল মাদ্রাসা শিক্ষার্থীরা 5টি ডিপার্টমেন্ট, সম্ভবত ল, ইংলিশ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম এবং আইআর ভর্তি হতে পারবে না। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এখানে একটু বলে রাখা দরকার, আব্বার ইচ্ছা ছিল আমাকে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়ানোর। যেহেতু আমার পরিবার একটি আলেম পরিবার এবং বড় ভাই বাংলাদেশের একজন নামকরা আলেম, তাই একটা সময় আমারও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু ঢাকায় কোচিং করতে আসার পর আমার চিন্তা বদলে যায়। আমি সিদ্ধান্ত নেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ব। এমনিতে আমাদের মাদ্রাসা ছিল ভীষণ কড়া। যে কোনো ছোটোখাটো অনিয়মেই ছাত্রদের নাম কেটে দেয়া হতো। তবে আমার একটা সুযোগ ছিল, কারণ আমাকে সবাই খুব ভালোবাসতো। ওখানকার নামকরা একজন শিক্ষক, আমার বড় ভাই, যিনি এখন অন্য একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এবং আমার আব্বাকে মাদ্রাসার সবাই তার স্বতন্ত্র চিন্তাধারার জন্য খুব শ্রদ্ধা করতেন। আমি সিদ্ধান্ত নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে ডিসি অফিসে স্মারকলিপি দেব। কিন্তু তখন দেশে ইমার্জেন্সি চলছে, মিছিল মিটিং নিষিদ্ধ, আর মাদ্রাসা থেকে ঝালকাঠি শহরের ডিসি অফিস প্রায় 2-3 কিলোমিটার দূরে। প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এমন কিছু করলে মাদ্রাসা কর্তৃপক্ষ ভীষণ বিপদে পড়বে। তাই আমি কোনো শিক্ষককে কিছু না জানিয়ে আমার বন্ধুদের নিয়ে এক রাতের সিদ্ধান্তে ঝালকাঠি শহরে গেলাম। মনে আছে বাদল আর্টের কথা। তখন তো ডিজিটাল প্রিন্টিং ছিল না। রাত 11টায় তার বাসায় গিয়ে ঘুম থেকে জাগিয়ে আমি একটা বিরাট ব্যানার লেখালাম। অন্য বন্ধুদের নিয়ে হোস্টেলের আশপাশ থেকে বাঁশ কেটে প্ল্যাকার্ড বানালাম এবং রাতভর গোপনে ব্যানার ফেস্টুন তৈরি করলাম। সবাইকে সংগঠিত করলাম যে বৃহস্পতিবার সাপ্তাহিক জলসা অনুষ্ঠানের পর ক্লাস ছুটি হলে আমরা মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে দেব। একবার মিছিল বের করে ফেললে তো আর আমাদের কেউ আটকাতে পারবে না। এরপর যা হওয়ার তাই হবে, সব দায়িত্ব আমার। আগে জানলে তো শিক্ষকরা আমাদের আটকে দিতেন, তাই আমি গোপনে অন্য ক্লাসের ছাত্রদেরও এই পরিকল্পনায় কানেক্ট করলাম। আমি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সুবাদে ঢাকার অনেক বড় ভাইদের সঙ্গে পরিচিত ছিলাম, তাই ঝালকাঠি থেকে ঢাকায় দিগন্ত টেলিভিশনের এক সাংবাদিক ভাইকে ফোন করে কাভারেজের জন্য অনুরোধ জানালাম। তারাও ইমার্জেন্সির মধ্যে এমন প্রোগ্রামের কথা শুনে বেশ আগ্রহী হলেন। পরদিন হঠাৎ আমার মাদ্রাসায় দিগন্ত টিভি আর অনেক সাংবাদিক চলে এলেন। শিক্ষকদের তো অবাক হওয়ার দশা। ক্যাম্পাসে ক্যামেরা কেন? কাউকে কিছু বুঝতে না দিয়েই আমি প্রায় 1000 স্টুডেন্ট জড়ো করে ফেললাম। সামনে ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমরা শহর অভিমুখে রওনা হলাম। আমরা সফলভাবে মিছিল শেষ করে ডিসি অফিসে স্মারকলিপি দিলাম। সবাই যখন প্রতিষ্ঠানে ফিরে গেল, আমি তখন আর সরাসরি বাসায় ফিরলাম না, কারণ ওইটার প্রেস রিলিজ নিজ হাতে লিখে বিকেল 5টা পর্যন্ত ঝালকাঠি শহরের সাংবাদিকদের খুঁজে বেরিয়েছি। যাদের প্রেস ক্লাবে পাইনি তাদের বাসায় গিয়ে ফটোকপি পৌঁছে দিয়ে এলাম। এরপর নলসিটিতে নিজের বাসায় চলে এলাম। আমি খুবই টায়ার্ড ছিলাম, তাই যা আছে কপালে ভেবে ঘুমিয়ে গেলাম। আমি নিশ্চিত ছিলাম এবার আমার নাম মাদ্রাসা থেকে কাটা যাবে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার বড় ভাই, যিনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন, আব্বাকে ফোন করে বললেন, আব্বা এবার বোধহয় ওর নাম কাটা যাবে, এবার আর ওকে আটকানো যাবে না। পরে আমার বোনের কাছে শুনেছি আব্বা বড় ভাইকে উত্তর দিয়েছিলেন, ও তো একটু আমার মতোই হয়েছে, কি আর করবা বলো। অন্য পরিবার হলে যেখানে স্বাভাবিকভাবেই বকাঝকা করত, আমার পরিবার সেখানে ছিল একদমই আলাদা। পরদিন সকালে আমি যখন ঘুমিয়ে, আব্বা তখন লঞ্চ ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছেন বরিশাল থেকে আসা সংবাদপত্রের অপেক্ষায়। আব্বা প্রত্যেকটা পত্রিকা খুলে দেখলেন আমাদের প্রোগ্রামে নিউজ হয়েছে কিনা। 3-4টা পত্রিকায় আমাদের সেই আন্দোলনের খবর আর ছবি ছাপা হয়েছিল। আব্বা সেই পত্রিকাগুলো কিনে বাসায় এনে আমাকে ঘুম থেকে জাগিয়ে বললেন, এই যে দেখো, তোমাদের কালকের প্রোগ্রাম এই পত্রিকায় আসছে। আমার এই কথাগুলো আজ খুব মনে পড়ছে।
যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঝালকাঠিতে বসে আন্দোলন করলাম এবং সেটা জাতীয় পত্রিকায় এলো। এটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল। এরপর ইন্টার পরীক্ষা দিয়ে আমি ঢাকায় ফিরলাম। দর্শক, এই ছিল শহীদ ওসমান হাদির আত্মজীবনী, যেভাবে বেড়ে ওঠির আমাদের কাছে থাকা শেষ পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।